গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমরা নতুন একটা অংশ আজকে আলোচনা করবার জন্য সবাই চলে এসেছি, তাই তো? আচ্ছা, নতুন ক্লাস শুরু করবার আগে আমি তোমাদের থেকে আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম অর্থাৎ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ, অর্থাৎ ক্ষয়কার্যের ফলে বায়ু কি কি ভূমিরূপ তৈরি করতে পেরেছে বা কি কি ভূমিরূপ তৈরি করেছিল বা তৈরি করতে পারে, সেই ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমি তোমাদের থেকে একটু জেনে নেব যে বায়ু ক্ষয়কার্যের ফলে আমরা কটি ভূমিরূপের কথা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, খুব ভালো, 5টা ভূমিরূপের কথা আমরা আলোচনা করেছিলাম, তাই তো? 1 নম্বর ছিল অপসারণ গর্ত, 2 নম্বর ছিল গৌর, 3 নম্বর ছিল জিউগেন, আর 4 নম্বর ছিল ইয়ারদাং, 5 নম্বর ইনসেলবার্স। ভেরি গুড। তো দেখো, এই 5টি ভূমিরূপ সম্পর্কে আমরা যতটা আলোচনা করেছিলাম সেইখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের অভ্যাসের জন্য, তোমাদের প্র্যাকটিস করবার জন্য আমি তোমাদেরকে দিয়েছিলাম, এবং তোমরা সবাই বলেছো তোমরা সবাই এই প্রশ্ন উত্তর ভালোভাবে জেনে এসেছো, বুঝে এসেছো। তাহলে এবার আমরা দেখি কে কতটা ভালোভাবে জেনে এসেছে, বুঝে এসেছে। যাচাই করবার জন্য আমরা একটু প্রশ্ন উত্তর শুরু করি। কি সবাই প্রস্তুত তো? আচ্ছা, দেখি কে কত ভালোভাবে উত্তর দিতে পারে। আচ্ছা, আমি একটু প্রশ্নগুলো করি। আমরা প্রথম যে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছিলাম তার নাম কি? অপসারণ গর্ত। আচ্ছা, বলো তো, অপসারণ গর্তের ফলে একটা বিশেষ ভূমিরূপ তৈরি হয়, বিশেষ একটা অন্যরকম ভূমিরূপ তৈরি হয়, সেই ভূমিরূপটির নাম কি? ঠিক বলেছ, মরুদ্যান, বা ইংলিশে বলা হয় ওয়েসিস, তাই তো? আচ্ছা, এই ওয়েসিস কিভাবে তৈরি হয় বলো তো? হ্যাঁ, একদম ঠিক বলছো, বলো। আচ্ছা, এই মরুদ্যান এটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা একটা অন্যতম ভূমিরূপ। কেন অন্যতম ভূমিরূপ আমরা বললাম? কারণ এটা গড়ে ওঠে মূলত অপসারণ গর্ত যে ভূমিরূপ, সেটা সৃষ্টি হলেই যে এটা গড়ে উঠবে এমনটা নয়। এই অপসারণ গর্ত যদি দিনের পর দিন সেখান থেকে বালিয়াড়ি, সূক্ষ্ম বালিয়াড়ি বা বালুকণা যদি অপসারিত হতে হতে সেই গর্ত যদি জলের স্তর পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে, আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম অ্যাকুইফার, জলের স্তর পর্যন্ত যদি পৌঁছাতে পারে, তাহলে সেইখান থেকে যদি জল এবার ওই গর্তটা ভরাট হয়ে যায়, তাহলে সেটাকে আমরা মরুদ্যান বলবো। এবং যখনই জল ওই গর্তটাকে ভরাট করছে, হ্রদের আকার ধারণ করছে, জলাশয়ের আকার ধারণ করছে, এবং জলাশয়কে কেন্দ্র করে সেখানে কিন্তু সবুজ গাছপালার সেখানে সৃষ্টি হতে দেখা যায়। তার মানে মরুদ্যান, আমি তোমাদেরকে বলেছিলাম মরুর মধ্যে উদ্যান, সেটাই হচ্ছে মরুদ্যান, তাই তো? একদম তোমরা ঠিক বলেছ। আচ্ছা, এরপরে তোমরা বলো গৌর কাকে বলা হয়? আচ্ছা, গৌরটা দেখতে কেমন আগে একটু বলো তো? ব্যাঙের ছাতার মতো দেখতে, তাই তো? তাহলে যখনই আমাদের এই আকৃতিটা মনে আসবে, যেটা ব্যাঙের ছাতার মতো দেখতে, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ওপরের দিকটা চ্যাপ্টা রয়েছে এবং কঠিন শিলাস্তর দিয়ে দণ্ডায়মান রয়েছে, আর নিচের দিকে নরম শিলাস্তর ছিল। এই নরম শিলাস্তর বায়ু প্রবাহের ফলে দীর্ঘদিন ধরে হয়ে যাওয়ার ফলে এটা ক্ষয় হয়ে গেছে, তাই না? ক্ষয় হয়ে গিয়ে সেটা সংকীর্ণ সরু আকার ধারণ করেছে, এবং যেটা দেখতে
অনেকটা মনে হয় যে একটা সরু খণ্ডের ওপরে একটা বৃহৎ বড় পাথর খণ্ড চেপে বসে আছে, যেটা ব্যাঙের ছাতার মতো দেখতে বা মাশরুম রকও বলা হয়ে থাকে, তাই তো? আচ্ছা, তাহলে এটা গেল গৌড়। এটাকে আবার গারাও বলা হয়ে থাকে। এটা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? সাহারা মরুভূমিতে কিন্তু এই গৌড় বা গারা কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার জিউগেন বলো, জিউগেনটা কেমন ভাবে গড়ে ওঠে? হ্যাঁ, জিউগেনটা কিন্তু অনুভূমিক ভাবে থাকে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। জিউগেন আর ইয়ারদাং এর মধ্যে যদি পার্থক্য বলা হয়ে থাকে, জিউগেন হচ্ছে অনুভূমিক ভাবে কঠিন শিলা কোমল শিলা পর্যায়ক্রমে অবস্থান করে, অর্থাৎ অনুভূমিক ভাবে এরকম ভাবে অবস্থান করে। আর উল্লম্ব মানে লম্বালম্বি ভাবে, পাশাপাশি এটা লম্বালম্বি ভাবে অবস্থান করবে। তাহলে জিউগেন আমরা আলোচনা করছি, তাহলে অনুভূমিক ভাবে পর্যায়ক্রমে যদি কঠিন শিলা আর কোমল শিলা পাশাপাশি অবস্থান করে, সেক্ষেত্রে কি হবে? ওপরের যে কোমল শিলা সেটা অনেকটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে যে কঠিন শিলা সমতল রূপে দণ্ডায়মান রূপে সেখানটায় থাকবে, তাই তো? সমতল হিসেবে থাকবে উপরের দিকটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ইয়ারদাং এর ক্ষেত্রে কিন্তু উপরের দিকটা তখন আর সমতল হয় না, ঠিক আছে? তাহলে এই যে টেবিল আকৃতির যে ভূমিরূপ সেটাকে আমরা জিউগেন বলছি। এর উচ্চতা হতে পারে 2 থেকে 40 মিটার পর্যন্ত। আর ইয়ারদাং কেমন থাকে? ইয়ারদাংটা হচ্ছে উল্লম্ব ভাবে লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, ইনসেল বার্জ কাকে বলে বা কিভাবে গড়ে ওঠে একটু বলো তো। ইনসেল বার্জ, হ্যাঁ বলো। বৃহৎ মরু প্রান্তরে যদি কোনো একটা জায়গায় শক্ত শিলা মানে আমরা গ্রানাইট শিলার দ্বারা হয়, গোলাকার এবং দুদিকে ঢাল বিশিষ্ট যে অবশিষ্ট যে ক্ষয়ীভূত বা পাহাড়, সেটাকে কি বলা হচ্ছে? ইনসেল বার্জ বলা হচ্ছে, তাই তো? তাহলে এটা মূলত গড়ে ওঠে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আর গ্রানাইট শিলা দ্বারা গঠিত বলে এর উপরিভাগটা কি হয়? গোলাকার হয়। এবং এটা ধীরে ধীরে কিন্তু অনেকটা আরো যদি ক্ষয় পেয়ে যায়, সেটা অনেকটা দেখতে আরো সেটা নিচের দিকে নেমে আসবে, ঠিক আছে? তখন তাকে বলা হবে টর। তাহলে এরকম ভাবে প্রথমে টর হবে, তারপরে আরো যদি ক্ষয় পেয়ে যায় তাহলে আবার গম্বুজাকৃতি একটা আকার ধারণ করবে। তাহলে এইরকম ভাবে আমরা পূর্বের ক্লাসে প্রধান 5টি ভূমিরূপ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তাহলে শুরুতেই আমরা বলেছিলাম যে নদী হিমবাহের মতো বায়ু কিন্তু যেমন ক্ষয় কাজ করে, বহন কাজ করে, আবার সঞ্চয় কার্য করে থাকে। তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ। দেখো, এই যে ছবিগুলো প্রথমে দেখাচ্ছি এগুলো হচ্ছে বালিয়াড়ি, ঠিক আছে? এই বালিয়াড়ি বারখান বালিয়াড়ি বলা হয় বা শিব বালিয়াড়ি বলা হয়। এই যেটা শিব বালিয়াড়ির একসঙ্গে দেখানো হচ্ছে, এরকম ভাবে মরুভূমির প্রান্তরে এরকম ভাবে বালির স্তরগুলো লক্ষ্য করা যায়, ঠিক আছে? তো চলো আমরা ধীরে ধীরে এই যে কি বালিয়াড়ি, কেমন ধরনের বালিয়াড়ি, বালিয়াড়ির শ্রেণীবিভাগ, বারখান কাকে বলা হয়, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলা হয়, এগুলো কোন মরুভূমিতে লক্ষ্য করা যায়, কিভাবে এদের উৎপত্তি প্রক্রিয়া, এই সবগুলো আজকে বিশদে আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে তোমরা তো দশম শ্রেণী, এই দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ সমূহ, সেইটা আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। যদি কারোর কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে?
তাহলে আমি সেইখানটাতে তোমাদেরকে সেই ভুলটা শুধরে দিয়ে আবার ভালো করে আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি আজকের যে আলোচনার বিষয়বস্তু। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ। সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহের প্রথম যে ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বালিয়াড়ি। কি বললাম? বালিয়াড়ি, ইংলিশে এটাকে বলা হয় স্যান্ড ডিউন। ঠিক আছে, তো কিভাবে গড়ে উঠছে? বায়ুর গতিপথে, যে বায়ুর গতিপথে শিলাস্তূপ যদি থাকে, কোনো বড় স্তূপ যদি থাকে, গাছপালা বা ঝোপঝাড়ের বাধায়, ঠিক আছে, যদি বায়ু বাহিত অর্থাৎ বায়ুর সঙ্গে আগত যে বালিগুলো তাদেরকে কেন্দ্র আর যেতে পারছে না, তাদেরকে কেন্দ্র করে স্তূপ আকারে যদি সঞ্চিত হয়ে যায় এবং সঞ্চিত হয়ে সচল উঁচু এবং দীর্ঘ বালির মতো ঢিবি গড়ে ওঠে। দেখো এরকম ভাবে গাছপালার ঢিবি, একটা ঢিবি গড়ে উঠছে। এই যে ঢিবি, দেখো চারিদিকে ঢিবি দেখা যাচ্ছে, এখানে দেখো ঢিবি। এই যে অংশটাকে আমরা কি বলছি? বালিয়াড়ি বলছি। তাহলে বোঝা গেল বায়ুর গতিপথে কোনো একটা বাধা, মানে কোনো একটা বস্তুতে, কোনো একটা গাছে বা কোনো একটা ঝোপঝাড়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধা পেয়ে সেইখানেই বায়ুর সঙ্গে আগত যে বালিগুলো ছিল সেখানেই কিন্তু জমা হয়ে যাচ্ছে। তাহলে দীর্ঘদিন ধরে জমা হতে হতে এটা একটা স্তূপের আকার ধারণ করছে। যখন স্তূপের আকার ধারণ করে দীর্ঘ বালির ঢিবি গড়ে উঠছে, এটাকে বলা হচ্ছে বালিয়াড়ি। ঠিক আছে, আচ্ছা। এরপরে রয়েছে যে কোথায় কোথায় লক্ষ্য করা যাচ্ছে পৃথিবীর সমস্ত মরুভূমিতেই এইরকম আকৃতির, অর্থাৎ বিভিন্ন আকৃতির কিন্তু বালিয়াড়ি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবং এই বালিয়াড়ি সর্বদা বায়ু প্রবাহের সঙ্গেই প্রতিবাদ ঢাল থেকে অনুবাদ ঢালের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তাহলে বালিয়াড়ি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? প্রতিবাদ ঢাল থেকে অনুবাদ ঢালের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। ঠিক আছে, আচ্ছা। কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলা হয়। কোথায়? কেরলে, তাই তো? কেরলের মালাবার উপকূলে এই বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলা হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা জানবো ধ্রিয়ান। ধ্রিয়ানটা কি, কোথায় দেখা যায়? ধ্রিয়ানটা হচ্ছে বায়ু প্রবাহের দিকে, অর্থাৎ বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে বায়ু প্রবাহের দিকে ক্রমাগত চলমান বালিয়াড়িকে ভারতের মরুস্থলীতে ধ্রিয়ান বলা হয়ে থাকে। অর্থাৎ ভারতে যে মরুভূমিগুলো থাকে বা লক্ষ্য করা সবচেয়ে বড় কি থর মরুভূমি। এই থর মরুভূমিতে দেখা যাচ্ছে যে বায়ুর প্রবাহের দিকে যখন এই যে বালিয়াড়ি চলমান বালি, অর্থাৎ বালি কি হাত পা আছে? তা নয়। তাহলে বালি যখন এই বায়ুর প্রবাহের সঙ্গে যখন অন্য একটা জায়গায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে, এই যে বায়ু চলাচল করছে, এই চলমান বালিয়াড়িকেই বলা হচ্ছে ধ্রিয়ান। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম প্রথম যে ভূমিরূপ, তার নাম কি? বালিয়াড়ি। আর এর সাথে সাথে আমরা আরো একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে চলমান বালিয়াড়িকে আমাদের ভারতবর্ষের মরুস্থলীতে কি নামে পরিচিত করা হয়েছে? ধ্রিয়ান নামে পরিচিত হয়েছে। ঠিক আছে, এইবার এই অংশে আমরা জানবো যে এই যে বালিয়াড়ি কথাটা বললাম, এই বালিয়াড়ি কিভাবে উৎপত্তি হচ্ছে, কিভাবে কোথায় কোথায় উৎপত্তি লক্ষ্য করা যায়। দেখা গেল যে মরুভূমি এবং সমুদ্র উপকূলে ঝোপঝাড় বা উচ্চভূমি, পাহাড় এগুলো যদি থাকে, তখন বায়ু প্রবাহ বাধা পাচ্ছে। বাধা পেলে কি হবে? গতিবেগ হ্রাস পেয়ে যাচ্ছে।
তখন বায়ুবাহিত বালিরাশি অর্থাৎ বায়ুর সঙ্গে আগত যে বালিরাশি এই বাধাগুলোর আশেপাশে জমা হয়ে যাচ্ছে, জমা হয়ে কি হচ্ছে, বালির দীর্ঘ এবং উঁচু ঢিবি গড়ে উঠছে। ঠিক আছে, এইভাবেই বালিয়াড়ি গড়ে উঠছে। তাহলে যেটা আগেও আমরা সংজ্ঞার ক্ষেত্রে বলেছি, আবার এখনো বলছি, বায়ুর গতিপথে বাধা পাচ্ছে, বাধা পাওয়ার জন্য তাকে কেন্দ্র করে বায়ুর সঙ্গে আগত বালিগুলো যখন ঢিবির আকারে সঞ্চিত হয়ে যাবে তখন বালিয়াড়ি গড়ে ওঠে। বুঝতে পারলে তো সবাই? আচ্ছা, এই যে বালিয়াড়ি এটা কিন্তু বিভিন্ন ভাবে গড়ে ওঠে। ঠিক আছে, মানে 4টি ভাগে বালিয়াড়ি গড়ে উঠতে দেখা যায়। একটা হচ্ছে মস্তক বালিয়াড়ি। দেখো এই হচ্ছে মস্তক বালিয়াড়ি বলা হচ্ছে, মস্তক বালিয়াড়ি। মস্তক মানে কি, মাথা। তাহলে দেখো এই যে বায়ুর গতিবেগটা কোন দিকে হচ্ছে, এই দিক থেকে এই দিকে বায়ুর গতিবেগ হচ্ছে। ঠিক আছে, তাহলে ঝোপঝাড় এবং উচ্চভূমির যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় তার সামনে এই বালির ঢিবি গড়ে ওঠে। এই যে বালির ঢিবি, এই বালির ঢিবি যে গড়ে উঠছে এটাকে বলা হচ্ছে মস্তক বালিয়াড়ি। বোঝা গেল? তাহলে ঝোপঝাড় এবং উচ্চভূমির যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে আসার ফলে এইখানে যে বালিটা এই যে গড়ে উঠছে, এই ঢিবিটা রয়েছে, এই ঢিবিটাকে কেন্দ্র করে সামনের দিকে যে বালিটা গড়ে উঠছে এটাকে মস্তক বালিয়াড়ি বলা হচ্ছে। আমার যেমন মাথা, সবার শুরুতেই কি হবে, মাথা, তাহলে মাথা সেই জন্য মস্তক বলে সবার শুরুতেই গড়ে উঠছে বলে এটাকে মস্তক বালিয়াড়ি বলা হচ্ছে। 2 নম্বরে পুচ্ছ বালিয়াড়ি। কিভাবে পুচ্ছ বালিয়াড়ি গড়ে উঠছে, এই ঢিবির পেছনে যে লেজ আকৃতি বিশিষ্ট যে বালিয়াড়ি সেটাকে বলা হচ্ছে পুচ্ছ বালিয়াড়ি। ঠিক আছে, 3 নম্বর পার্শ্বস্থ বালিয়াড়ি। তার মানে পার্শ্বস্থ মানে কি, পাশেই গড়ে উঠবে। তাহলে উচ্চভূমির দুপাশে, এই হচ্ছে পার্শ্ব বালিয়াড়ি, উচ্চভূমির দুপাশে যদি বালিয়াড়ি সঞ্চিত হয়ে যায়, স্তূপের আকারে জমা হয়ে যায়, তখন তাকে কি বলা হবে, পার্শ্বস্থ বালিয়াড়ি। আর অগ্রবর্তী বালিয়াড়ি, এই যে ঘূর্ণবায়ু, দেখো এই যে ঘূর্ণিবায়ু, এই ঘূর্ণিবায়ু দ্বারা মস্তক বালিয়াড়ির কিছুটা আগে, এই যে মস্তক বালিয়াড়ি তার কিছুটা আগে যদি এই যে আকৃতির বালিয়াড়ি যদি গঠিত হয় তখন তাকে বলা হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি। ঠিক আছে, তাহলে বালিয়াড়ি আমরা প্রথমে জেনেছি, এই বালিয়াড়ির উৎপত্তি সম্পর্কেও জানলাম, এবং বালিয়াড়ি উৎপত্তির সাথে সাথে কিভাবে বালিয়াড়িগুলো যে ঢিবিটাকে বা যে শক্ত উচ্চভূমিটাকে কেন্দ্র করে বালিয়াড়িগুলো বিভিন্ন দিকে জমা হচ্ছে, সেই হিসাবে কিন্তু বালিয়াড়িগুলোর নাম দেওয়া হয়েছে। তাহলে প্রথম যে বালিয়াড়ি আমরা আলোচনা করলাম সেটা কি বালিয়াড়ি, মস্তক বালিয়াড়ি, অর্থাৎ ঢিবির সামনের দিকে যে বালিরাশি সঞ্চিত হচ্ছে, তাই তো? আচ্ছা, পুচ্ছ বালিয়াড়ি কাকে বলছি, ঢিবির পেছন দিকে লেজের আকৃতি বিশিষ্ট যে বা সঞ্চিত বালিরাশি লক্ষ্য করা যাচ্ছে তাকে আমরা কি বলছি, পুচ্ছ বালিয়াড়ি। পার্শ্বস্থ বালিয়াড়ি, অর্থাৎ নামেই রয়েছে পার্শ্বস্থ অর্থাৎ পাশে, তাই ঢিবির দুপাশে ডান দিক এবং বাঁ দিকে একটু দূরত্ব রেখে যেখানে বালিরাশিগুলো সঞ্চিত হচ্ছে তাকে পার্শ্বস্থ বালিয়াড়ি বলছি, তাই তো? আর অগ্রবর্তী বালিয়াড়ি কাকে বলছি আমরা, মস্তক থেকে মস্তকেরও সামনে যদি ঘূর্ণি বায়ুকে কেন্দ্র করে মস্তকের কিছুটা আগে যখন বালিয়াড়ি সঞ্চিত হবে তখন তাকে বলা হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে আপাতত? আচ্ছা, এরপরে এই যে বালিয়াড়ি, এই মূল বালিয়াড়িকে মূলত 2টি ভাগে শ্রেণীবিভাগ করা যায়। ঠিক আছে, কিসের সাথে ভিত্তি করে এই বায়ুগুলোকে শ্রেণীবিভাগ করা হয়েছে, এই যে ব্রিগেডিয়ার রালফ আলগার বাগনল্ড ইনি কি করলেন 1941 খ্রিস্টাব্দে
তার দ্য ফিজিক্স অফ ব্লোন স্যান্ড অ্যান্ড ডেজার্ট ডিউনস, অর্থাৎ এই যে বালি যে অপসারিত হয়ে যাচ্ছে, হওয়ার ফলে যে বালি আড়িগুলো গড়ে উঠছে, এই বায়ু প্রবাহের অবস্থানের ভিত্তিতে, ঠিক আছে, ভূপৃষ্ঠের এই যাবতীয় বালিয়াড়িকে তিনি দুটো শ্রেণীতে বিভক্ত করেছে। কটি শ্রেণীতে বিভক্ত করেছে? দুটি শ্রেণীতে বিভক্ত করেছে। চলো আমরা দেখি এই শ্রেণী বিভাগটা কিভাবে করা হয়েছে। দেখো ছবিটা দেখো, ছবিটা দেখে একটু আন্দাজ করা যাচ্ছে যে একটা দিকে ঢালটা মৃদু আর অপর দিকে খাড়াই ঢাল। দেখে মনে হচ্ছে শক্ত একটা স্তর বা শক্ত কোনো একটা কি বলবো ভূমিরূপ এখানটা গড়ে উঠেছে, ঠিক আছে, কিন্তু এটা অতটাও শক্ত নয়, যেহেতু বালির দ্বারাই গড়ে উঠেছে, ব্যাপক পরিমাণ শক্ত এখানে বালিয়াড়ি বা লক্ষ্য করা যায় না। যাই হোক, এটা হচ্ছে বলা হয়েছে যে বায়ুর গতিপথের সঙ্গে সামঞ্জস্য রেখে বালিয়াড়ি শ্রেণীবিভাগ করা হয়েছে। তো প্রথম যে বালিয়াড়ি শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে তির্যক বালিয়াড়ি বা বারখান। কি নাম বললাম? তির্যক বালিয়াড়ি বা বারখান। দেখো এখানে অনেকগুলো ছবি আমি তোমাদেরকে দেখিয়েছি। একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি আর 2 নম্বর সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি বলা হয়। আমি জাস্ট এই দিকের ছবিটাতে এইটা হচ্ছে বারখান বা তির্যক বালিয়াড়ি, আর এটা হচ্ছে সিফ বালিয়াড়ি। দেখো অনেকটা লম্বা, কিন্তু এটা কিন্তু বেশি লম্বা নয়, ঠিক আছে। আবার এইখান থেকেই বারখানয়েড, এটাও কিন্তু এই বারখান থেকে বারখানয়েড গড়ে উঠেছে। তো এইটা হচ্ছে একটা সিঙ্গেল বারখানের চিত্র, আর বায়ুর গতিপথটা হচ্ছে এরকম ভাবে, এই দিক থেকে এই দিকে বায়ুর গতিপথ হচ্ছে, আর বাস্তবে মরুভূমিতে এই হচ্ছে বারখান, আর এটা ছবিতে আঁকা হয়েছে, ঠিক আছে। তো প্রথমেই হচ্ছে যে বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়ি ভাবে কিভাবে গড়ে উঠেছে, আড়াআড়ি ভাবে এই বালিয়াড়িগুলো গড়ে উঠেছে এবং এটাকে এই তির্যক বালিয়াড়ি বলা হচ্ছে। তাহলে বায়ুর গতিপথের সাথে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা যে বালিয়াড়ি সৃষ্টি হয়েছে সেটাকেই তির্যক বালিয়াড়ি বলা হচ্ছে। কেমন দেখতে এটা? যেহেতু বায়ুর প্রবাহ পথের সঙ্গে আড়াআড়ি ভাবে বা লম্বভাবে গড়ে উঠে অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বারখান বলা হচ্ছে। দেখো এটা দেখতে মনে হচ্ছে না অর্ধচন্দ্রাকার? এই দিক থেকে এইখান থেকে যে চাঁদ যেমন অর্ধচন্দ্রাকার, আমরা চাঁদ যেমন দেখি সেরকম ভাবে এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি সেটাকে বলা হচ্ছে বারখান। আর তুর্কি শব্দ বারখানের অর্থ কি? বালির পাহাড়। বালির পাহাড় মনে হচ্ছে তো এটা? একদম ঠিক। এর আকৃতিটা কেমন হবে? বারখানের দৈর্ঘ্য এবং প্রস্থ সাধারণত সমান হয়, অর্থাৎ এই যে দৈর্ঘ্য পিছন দিকে প্রস্থ এটা প্রায় সমান হয় এবং সাধারণত ছোট আকারেরও হয়ে থাকে কিছু কিছু জায়গায়, ঠিক আছে। 20 থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে, উচ্চতা 2 থেকে 3 মিটার, অর্থাৎ এই যে উচ্চতা, এই উচ্চতা 2 থেকে 3 মিটার পর্যন্ত হতে পারে। খাড়া ও মৃদু ঢালুতল ছাড়া, এই যে খাড়া, এদিকে খাড়া ঢালুতল, অর্থাৎ এই দিকটাতে খাড়া আর এদিকে মৃদু ঢালুতল, এই বারখানগুলিকে আরবে জিবার বলা হয়। তাহলে যদি তোমাদেরকে বলা হয় জিবার কাকে বলে, জিবার কেমন দেখতে, বৈশিষ্ট্য লেখো, কি বলবে তাহলে? শুরুতেই বলতে হবে যে আরব দেশে বারখানকে জিবার বলা হয়, তখন বারখান সম্পর্কে তোমাকে সম্পূর্ণ আলোচনা করতে হবে। বোঝা গেল? আচ্ছা, পাশাপাশি বারখানগুলি জুড়ে, অর্থাৎ দেখো এই যে পাশাপাশি যে বারখানগুলি পরপর জুড়ে যায়, দেখো জুড়ে গেছে এইখানটাতে জুড়ে যায়, ঠিক এরকম ভাবে জুড়ে যেতে পারে। জুড়ে গেলে সেই বৃহৎ আকার বারখানকে কি বলা হচ্ছে? বারখানয়েড। এই হচ্ছে বারখানয়েডের চিত্র। এই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে আর বারখানয়েডের চিত্র এরকম লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। বা
বারখানয়েড বলা যেতে পারে বা মেগা বারখান। মেগা মানে কি বড়, বৃহৎ বারখান বলা হয়। একাধিক বারখানের মিলিত রূপ হলো একলে। যদি একাধিক বারখান যদি মিলিত হয়ে তখন তাকে কি বলা হচ্ছে, একলে বলা হয়। কোথায় দেখা যায়? তুর্কিস্তান ও সাহারাতে এরকম একলে বা এরকম বারখানয়েড কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে বোঝা গেল অনুদৈর্ঘ্য তির্যক বালিয়াড়ি বা বারখান, যেটা আর বায়ুর গতিপথের সাথে আড়াআড়ি ভাবে লক্ষ্য করা যায়, অর্ধচন্দ্রাকার আকৃতির হয়, উচ্চতা 2 থেকে 3 মিটার আর প্রস্থ 20 থেকে 30 মিটার। আর এই বারখানগুলিকে আরবে কি বলা হয়? জিবার বলা হয়, তাই তো? আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? পৃথিবীর সকল মরুভূমিতে তির্যক বালিয়াড়ি ও বারখান দেখা যায়। কোথায়? বলা হচ্ছে পৃথিবীর সকল মরুভূমিতে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যেমন রয়েছে থর মরুভূমি, আফ্রিকায় সাহারা মরুভূমি, এছাড়াও আমেরিকাতে সোনেরান, মাজাবে, কালাহারি মরুভূমি, সব জায়গাতে কিন্তু এই বারখান বালিয়াড়ি বা তির্যক বালিয়াড়ি লক্ষ্য করা যায়। ঠিক আছে, বোঝা গেল তাহলে বারখান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। আচ্ছা, এবার যে দ্বিতীয় যে বালিয়াড়ি, সেই বালিয়াড়ি সম্পর্কে আমরা একটু জেনে নেব, যেটাকে আমি বলছিলাম অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি। দেখো, বারখানটা ঠিক যেমন অর্ধচন্দ্রাকার আকৃতি দেখতে হয়েছিল বা দেখতে, আর এই অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এটাকে মনে রাখবে তলোয়ারের মতো দেখতে, লম্বা। দেখো, এই হচ্ছে বাস্তবে মরুভূমির মধ্যে সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তখন লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, তো কি বলা হচ্ছে? বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালে, অর্থাৎ বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে, আর ওটা ছিল এইভাবে বায়ু প্রবাহিত হলে আড়াআড়ি ভাবে এই বারখানটা গড়ে উঠেছিল। এখানে বারখানের ছবি দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে বায়ুর প্রবাহের সঙ্গে সমান্তরাল ভাবে গড়ে ওঠা দীর্ঘ শৈলশিরার মতো যে বালিয়াড়ি লক্ষ্য করা যায় তাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তাকে কি বলা হচ্ছে? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়। ঠিক আছে, এই বায়ুর প্রবাহ পথের সঙ্গে সমান্তরাল ভাবে গড়ে উঠছে এবং কিসের মতো দেখতে হচ্ছে? তলোয়ারের মতো দীর্ঘ ও সংকীর্ণ। তলোয়ার যেমন দীর্ঘ হয় কিন্তু এরকম সংকীর্ণ হয় যে বালিয়াড়ি, সেটাকে বলা হচ্ছে সিফ বালিয়াড়ি। ঠিক আছে, এই সিফ বালিয়াড়ি বা সিফ কথাটি হচ্ছে আরবি শব্দ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ আরবি শব্দ সিফ, এর অর্থ হচ্ছে তলোয়ার। এই সিফের অর্থ যে তলোয়ার, সেই জন্য তার সঙ্গে তুলনা করে এটাকে বলা হচ্ছে সিফ বালিয়াড়ি। সিফের প্রস্থ কত থাকে? সিফের প্রস্থ উচ্চতার 6 গুণ বেশি, অর্থাৎ যা উচ্চতা তার থেকে 6 গুণ হচ্ছে তার প্রস্থ থাকে, এবং লম্বা দৈর্ঘ্য থাকে প্রায় কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত। দেখো, দেখতেই পাচ্ছ যে কত দূর পর্যন্ত প্রবাহিত হয়েছে এই সিফ বালিয়াড়িগুলো, এরকম ভাবে লম্বা ভাবে বিস্তৃত হয়ে চলে গেছে। এবং শীর্ষদেশটা দেখতে অনেকটা কেমন মনে হচ্ছে বলতো? করাতের মতো দেখতে মনে হচ্ছে না? তীক্ষ্ণ করাতের মতো। হ্যাঁ, তাহলে এইরকম ভাবেই যদি বায়ু প্রবাহের সমান্তরালে বালিয়াড়িগুলো শৈলশিরার মতো স্তূপাকারে সঞ্চিত হয়ে যায়, তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এটা আরবি শব্দ সিফ, যার অর্থ হচ্ছে তলোয়ার, সেই জন্য এটাকে তলোয়ার বালিয়াড়িও বলা হয়ে থাকে। ঠিক আছে, বারখান ভেঙে গিয়ে সিফ বালিয়াড়ির উৎপত্তি হয়। বারখান ভেঙে গিয়ে সিফ বালির উৎপত্তি হচ্ছে। সিফ বালিয়াড়ি পরস্পর সমান্তরালে গড়ে ওঠে। কিভাবে গড়ে ওঠে? সমান্তরালে গড়ে উঠছে। এই যে সমান্তরালে গড়ে উঠছে, দুটি বালিয়াড়ির মধ্যবর্তী অংশ বালিহীন শিলাময় বা পাথরময় এলাকা দ্বারা বিচ্ছিন্ন থাকে। এই যে বিচ্ছিন্ন থাকে,
এই অঞ্চলকে করিডর বলা হয়ে থাকে। ঠিক আছে, যেটা বলছিলাম এই যে বারখান ভেঙে, দেখো বারখান ভেঙে কিন্তু এই যে অংশগুলো, এই যে তীক্ষ্ণ আকৃতির অংশ, এগুলো কিন্তু সিপ বালিয়াড়ি এরকম ভাবে গড়ে উঠে। কারণ এই দিক থেকে তো বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে এরকম ভাবে লম্বা করে এখানে ভেঙে গিয়ে কিন্তু সিপ বালিয়াড়ি গড়ে উঠতে দেখা যাচ্ছে। এরকম ভাবে বৃহৎ হয়ে গিয়ে সিপ বালিয়াড়ি গড়ে উঠছে। এই অঞ্চলকে করিডর বলা হচ্ছে। আর সাহারাতে এই করিডর গাসি ও গাউড নামে পরিচিত। ঠিক আছে, এবং এটি যাতায়াতের মরুপথ বা ক্যারাভান নাম রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, উদাহরণস্বরূপ কি, কালাহারি, বৃহৎ অস্ট্রেলীয় ও থর মরু অঞ্চলে ছোট সিপ এবং নামিব এবং সাহারাতে বৃহৎ সিপ দেখা যায়। তো তোমাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে বা জিজ্ঞাসা করতে পারে যে ছোট সিপ বালিয়াড়ি কোন অঞ্চলে লক্ষ্য করা যায়, তখন বলতে হবে কালাহারি, বৃহৎ অস্ট্রেলীয় এবং থর মরুভূমিতে। আর বড় আকৃতি বা বৃহৎ সিপ লক্ষ্য করা যায় নামিব ও সাহারাতে লক্ষ্য করা যায় সিপ বালিয়াড়ি। ঠিক আছে, তাহলে বালিয়াড়ির যে শ্রেণীবিভাগ, 1 নম্বর শ্রেণীবিভাগ কি ছিল? বারখান, তাই তো, অর্ধচন্দ্রাকৃতি। আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিপ বালিয়াড়ি দ্বিতীয় বালিয়াড়ি। ঠিক আছে, তাহলে এতক্ষণে কিন্তু আমরা একটা সমভূমি সম্পর্কে আলোচনা করলাম, তার মধ্যে বিভিন্ন শ্রেণীবিভাগ সেগুলো আমরা আলোচনা করলাম। আচ্ছা, দ্বিতীয় যে ভূমিরূপ, অর্থাৎ বায়ু প্রবাহের সঞ্চয়ের ফলে দ্বিতীয় যে ভূমিরূপ, সেটা আলোচনা করবার পূর্বে আমরা এই বারখান বালিয়াড়ি এবং সিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্য একটু জেনে নেব। বায়ু প্রবাহ, এটা হচ্ছে বায়ুর গতিপথে আড়াআড়ি ভাবে বা লম্বভাবে অবস্থান করে বারখান। আর সিপ বালিয়াড়ি বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরাল ভাবে অবস্থান করে। ঠিক আছে, আকৃতি, এটা দেখতে আধখানা চাঁদের মতো এবং কিনারায় শিং থাকে। দেখলে যখন বারখানে যে দুদিকে দুটো হাত চলে গেছে, যখন ওটা তীক্ষ্ণ আকৃতি, তখন শিংয়ের মতো দেখতে মনে হচ্ছিল না? কিনারায় শিং থাকে। আর এটা সুদীর্ঘ এবং সংকীর্ণ তরবারির মতো, যে তলোয়ারের মতো বলা হচ্ছে। বারখানের দৈর্ঘ্য প্রস্থ সাধারণত প্রায় সমান হয়। সিপের তুলনায় এটি অনুচ্চ এবং কম বিস্তৃত, চলনশীল ও অস্থায়ী। এটা হচ্ছে বারখান। আর সিপের প্রস্থ উচ্চতার প্রায় 6 গুণ বেশি। আর বারখানের তুলনায় এটি সুউচ্চ এবং সুবিস্তৃত এবং অনেক দূর লম্বা পর্যন্ত হয়ে থাকে, স্থায়ী প্রকৃতির হয়। বারখানটা ভেঙে যেহেতু সিপ হচ্ছে, সেই জন্য বারখান হচ্ছে চলনশীল বা অস্থায়ী বলা যেতে পারে। কিন্তু সিপ বালিয়াড়ি, যেটা কিন্তু দীর্ঘদিন ধরে এটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে স্থায়ী প্রকৃতি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঢাল, সামনে প্রতিবাদ অংশে বায়ুমুখী ঢাল মৃদু হয়, অর্থাৎ যে বায়ুর মুখ থেকে যেটা আসছে সেটা হচ্ছে মৃদু ঢাল। আর পেছনে অনুবত অংশ খাড়া ঢালু হয়, অর্থাৎ অবতল প্রকৃতির। আর এর প্রতিবাদ অংশ মৃদু ঢালু, চওড়া এবং গোল, এবং অনুবত অংশ খাড়া ঢালু ও সংকীর্ণ। তাহলে এই 4টে পার্থক্য। আর যদি শুধুমাত্র বলা হয় বারখান বালিয়াড়ির বৈশিষ্ট্য, তাহলে তখন আমাকে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর 4টে বৈশিষ্ট্য বলতে পারবো আমরা। হয় বারখান বালিয়াড়ি বা সিপ বালির বৈশিষ্ট্য বললে না, কিন্তু আমরা এখান থেকে এই কারণগুলো লিখলেও কিন্তু তার বৈশিষ্ট্য সম্পর্কে সম্পূর্ণ বলা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার দ্বিতীয় যে ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপ, তার নাম হচ্ছে লোয়েস সমভূমি। কি নাম? লোয়েস সমভূমি। এই লোয়েস শব্দটির উৎপত্তি হয়েছে ফ্রান্সের লোয়েস নামক গ্রাম থেকে। ঠিক আছে, জার্মান শব্দ লোয়েসের অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। অর্থাৎ লোয়েস এর অর্থই হচ্ছে স্থানচ্যুত বস্তু, অর্থাৎ কোনো একটা জায়গা থেকে তার যে নিজস্ব যে জায়গা, সেই জায়গা থেকে সে স্থানচ্যুত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এর ফলেই কিন্তু সেই জন্য এটাকে বলছে লোয়েস বলা হচ্ছে। আর কাকে লোয়েস বলা হচ্ছে? অর্থাৎ লোয়েসের অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু।
শব্দটি প্রথম ব্যবহার করেন ভন রিক্টোফেন। ঠিক আছে। মরুভূমির হলুদ এবং ধূসর রঙের কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, অর্থাৎ এই যে বিভিন্ন খনিজ পদার্থগুলো, এবং ডলোমাইট, অভ্র, খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম কত 20 থেকে 50 মাইক্রোমিটার শিথিল ধূলিকণাকে বা বালিকণাকে কি বলা হচ্ছে? লোয়েস বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে লোয়েসের অর্থ জানলাম, স্থানচ্যুত বস্তু। তারপরে মরুভূমির যে হলুদ ধূসর রঙের বিভিন্ন খনিজ পদার্থগুলো, কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট, এগুলোকে আমরা লোয়েস বলছি। তা লোয়েস সমভূমি কখন বলবো আমরা? এইবারই বলবো। মরু এবং মরুপ্রায় অঞ্চলের এই যে লোয়েস কণা, অর্থাৎ যে লোয়েস আমরা একত্রে বিভিন্ন খনিজ কণাকে লোয়েস কণা বলছি, এগুলো যখন বায়ু দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে সঞ্চিত হবে, হয়ে যে সমভূমি সৃষ্টি হবে, তাকে লোয়েস সমভূমি বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে যখন এটা সমভূমি গঠিত হচ্ছে এই লোয়েস কণা দ্বারা, একটা স্থান থেকে উড়ে গিয়ে অনেকটা দূরে গিয়ে যখন সেখানে একটা সমভূমির আকার ধারণ করছে, তখন তাকে আমরা বলছি লোয়েস সমভূমি। লোয়েস মরু অঞ্চল, দেখো এই যে নদীর বিভিন্ন ধার বা যে অংশগুলো দেখানো হয়েছে, দেখো ফুটপ্লেন অর্থাৎ সমতল মরুভূমির প্রান্তর, বায়ুর প্রবাহিত, দেখো বায়ু প্রবাহিত হচ্ছে, এর সঙ্গে সঙ্গে কিন্তু নুড়ি, কাঁকর, পলি, বালিগুলো, অর্থাৎ যে ক্ষুদ্র ক্ষুদ্র 20 থেকে 50 মাইক্রোমিটার, যেটা বাতাসে ভাসমান বালির স্তর বলা যেতে পারে, এটা কিন্তু উড়ে উড়ে অন্য কোনো জায়গায়, দেখো লাইটার পার্টিকেলস বলছে এখানে, হেভিয়ার, আর যেগুলো যেগুলো একটু ভারী মতো সেগুলো কিন্তু ওই ভূপৃষ্ঠে পড়ে রয়েছে, আর যেগুলো হালকা সেগুলো বাতাসে কিন্তু চলে যাচ্ছে। যে লোয়েস হিল ফরমেশন, লোয়েসের পাহাড় কিভাবে গঠিত হচ্ছে, এই বালিয়াড়িগুলো ধীরে ধীরে একটা স্থান থেকে উড়ে গিয়ে অন্য কোনো স্থানে গিয়ে যদি দীর্ঘদিন ধরে জমায়েত হতে থাকে, তখন সেখানে কিন্তু লোয়েস সমভূমি গঠিত হবে। লোয়েস মরু অঞ্চলের বাইরে, অর্থাৎ দেখো মরু অঞ্চলে নয়, কিন্তু মরু অঞ্চলের বাইরে গিয়ে আর্দ্র অঞ্চল, যেখানে এই মরুভূমি শুষ্কতা ছেড়ে যখন আর্দ্র অঞ্চলের গিয়ে জমা হবে, তখন সেটা বায়ুর সঞ্চয়জাত সমভূমি নাম দেওয়া হচ্ছে, যা লোয়েস সমভূমি। অঞ্চলটিতে বালি, সিল্ট কণা একসঙ্গে জমা হয়ে নতুন একটা ভূভাগ, এবং যেটা স্তরহীন হয়, কোনো স্তর সেখানে কিন্তু লক্ষ্য করা যায় না। কিভাবে উৎপত্তি হচ্ছে? এই মরুভূমির শিথিল লোয়েস কণাগুলি বায়ুপ্রবাহ দ্বারা ভাসমান অবস্থায় বাহিত হচ্ছে, হয়ে মরু অঞ্চলের বাইরে কোনো আর্দ্র বায়ুর সংস্পর্শে, অর্থাৎ যেখানে বায়ু আর তার প্রবাহ অতিরিক্ত লক্ষ্য করা যাচ্ছে না, বায়ু সেই কণাগুলোকে ভাসিয়ে নিতে পারছে না, আর্দ্র স্থান, সেখানে এই বালিকণাগুলো সেখানটাতে জমা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই বৃষ্টি জল এবং সংস্পর্শে যে বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে পলিকণা রূপে সঞ্চিত হচ্ছে, এবং এগুলোই কোথাও নিচু ভূভাগ, অর্থাৎ কোনো নিচু ভূভাগ ছিল, দীর্ঘদিন ধরে বালিয়াড়িগুলো সেখানে জমা হতে হতে ক্রমশ হলুদ রঙের লোয়েস সমভূমি কিন্তু গঠিত হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্ট ছিল বালিয়াড়ি, বালিয়াড়ি শ্রেণীবিভাগ জেনেছে। এবার লোয়েস সমভূমি। এই লোয়েস সমভূমিকে দুটো ভাগে ভাগ করা যায়। উদাহরণস্বরূপ, একটা হিম লোয়েস সমভূমি, যেটা কোথায় দেখা যায়, অর্থাৎ যেখানে উচ্চ পার্বত্য, উচ্চ যে অক্ষাংশবর্তী অঞ্চল রয়েছে, ইউরোপের জার্মানি, বেলজিয়াম, ফ্রান্সের লিমন, পশ্চিম যুক্তরাষ্ট্র, এগুলোকে অ্যাডোব নামে পরিচিত হয়েছে। ঠিক আছে, আর মরু লোয়েস সমভূমি, যেটা এই মরু অঞ্চলের ধারে গড়ে উঠেছে, কোথায়? মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বালি, এই যে গোবি মরুভূমি, দেখো এই গোবি মরুভূমি থেকে বালি, সিল্ট উড়ে এসে, অর্থাৎ লোয়েস কণা উড়ে এসে উত্তর পশ্চিমের চীনের হোয়াংহো অববাহিকায়, এই যে চীনের হোয়াংহো অববাহিকায় হোয়াংটু লোয়েস সমভূমি গড়ে তুলেছে, যেটা বিশ্বের বৃহত্তম লোয়েস সমভূমি বলা হয়ে থাকে। ঠিক আছে,
তাহলে কোথা থেকে এই বালিয়াড়ি বা বালিকণাগুলো উড়ে আসছে? গোবি মরুভূমি থেকে উড়ে আসছে। উড়ে কোথায় যাচ্ছে? চীনের হোয়াংহো অববাহিকায়। এই চীনের হোয়াংহো অববাহিকার ধারে হোয়াংটু লোয়ে সমভূমি, যেটা বিশ্বের বৃহত্তম সমভূমি, গড়ে উঠছে, যেটাকে বলা হচ্ছে হোয়াংটু লোয়ে সমভূমি। একইভাবে সাহারা মরুভূমিতে এই বালিকণা লক্ষ্য করা যাচ্ছে, বা ইসরায়েলের দক্ষিণাংশেও দেখা যাচ্ছে। আর ভারতের থর মরুভূমির বালিকণা উত্তর গুজরাটে গিয়ে লোয়েস গঠন করেছে। অর্থাৎ থর মরুভূমি কোন রাজ্যে রয়েছে? রাজস্থান রাজ্যে রয়েছে। রাজস্থান থেকে এই বালিকণা উড়ে গিয়ে গুজরাটে গিয়ে লোয়েস সমভূমি গঠিত হচ্ছে। তাহলে বোঝা গেল লোয়েস সমভূমির দুটি উদাহরণ, একটা হচ্ছে হিম লোয়েস আর একটা হচ্ছে মরু লোয়েস সমভূমি। তাহলে বিশ্বের বৃহত্তম লোয়েস সমভূমির নাম কি? হোয়াংহো অববাহিকা, চীনের হোয়াংহো অববাহিকায় হোয়াংটু লোয়েস সমভূমি। এই হচ্ছে দেখো হোয়াংটু লোয়েস সমভূমি। এই গোবি ডেজার্ট থেকে বায়ুর প্রবাহের দ্বারা এটা নিচু স্থানটা ভরাট হয়ে গেছে এইখানটাতে। ঠিক আছে? তাহলে এতক্ষণে আমরা যা আলোচনা করলাম সেখান থেকে গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উল্লেখ করেছি। তোমরা এখান থেকে ভালোভাবে প্রশ্নগুলোকে ভালোভাবে একটু দেখে নাও। যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, এবং বাড়িতে গিয়ে এই নির্দিষ্ট প্রশ্ন থেকেই কিন্তু উত্তরগুলো তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলেই তোমরা পরীক্ষার খাতায় সহজে, বা যখন কোনো শিক্ষক মহাশয় প্রশ্ন জিজ্ঞাসা করবেন তাহলে তোমরা সহজেই কিন্তু উত্তর দিতে পারবে। যদি না বুঝতে পারো তাহলে সঠিক উত্তর কিন্তু সঠিকভাবে দিতে পারবে না। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? কারোর কোনো প্রশ্ন নেই? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো অংশ নিয়ে আমরা আবার আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।